একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত বক্তা সময়ের আলোচিত দুই রাজনৈতিক। হঠাৎ সেই অনুষ্ঠান মুহূর্তেই রূপ নিল ঝগড়ার মঞ্চে। একে অপরকে গালাগালি, দায় চাপানো। কে ছিল না সেখানে? একজন এনসিপির সারোয়ার তুষার, আরেকজন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান। আলোচনায় তথ্যবহুল যুক্তিতর্কের বদলে শুরু হয় চরম বাকবিতণ্ডা। আলোচনার এক পর্যায়ে সারোয়ার তুষার রাশেদ খানকে মিথ্যা বলার পিএইচডি হোল্ডার হিসাবে আখ্যায়িত করেন। শুধু তাই নয়, তুষার আরো কটাক্ষ করে বলেন রাশেদ খানের নিজের যোগ্যতায় একটি কেরানির চাকরিও পাওয়ার কথা না। অন্যদিকে রাশেদ খানও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন তিনি মুখ খুললে সারোয়ার টকশো থেকেই দৌড়ে পালাবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থাপিকা বারবার চেষ্টা করলেও দুই বক্তার তুমুল চিৎকারে পুরো অনুষ্ঠানটি এক পর্যায়ে ঝগড়ার মঞ্চে পরিণত হয়। এই ঘটনায় অনেকেই ভাবছেন এদের হয়তো পুরনো কোনো শত্রুতা আছে। না, এই ঝামেলার পেছনে রয়েছে মূলত তিনটি মনস্তাত্ত্বিক কারণ। এক, আন্দোলনের ক্রেডিট নেওয়ার লড়াই। 2018 সাল থেকে কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া রাশেদ খান মনে করেন 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর সারোয়ার তুষার হঠাৎ করে এসে বড় বিপ্লবী সেজেছেন। অন্যদিকে তুষারের দাবি রাশেদ খান শুধু মিডিয়ার সামনে থাকেন, পুলিশ দেখলে সবার আগে পালিয়ে যান। দুই, শিক্ষাগত যোগ্যতা ও ড্রপ আউট বিতর্ক। রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এমবিএ করা। তুষার যখন তাকে কেরানির অযোগ্য বলেন তখন রাশেদ পাল্টা আক্রমণ করে বলেন তুষার নিজেই সাবিপ্রবি থেকে অনার্স শেষ করতে না পারা একটি ড্রপ আউট ছেলে। 3, পুরনো অডিও স্ক্যান্ডাল। 2025 সালে সারোয়ার তুষারের কিছু ব্যক্তিগত ফোনালাপ ফাঁস হয়েছিল, যা নিয়ে নেট দুনিয়ায় তীব্র বিতর্ক হয়। রাশেদ বলেন আপনাদের দলে কোনো নারী নিরাপদ নয়, বউ থাকা অবস্থায় আপনি নারীকে নিপীড়ন করেছেন। রাশেদ খান সেই পুরনো দুর্বল জায়গায় আঘাত করতেই তুষার পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। টেলিভিশনের পর্দা ছাড়িয়ে এই সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েক ঘন্টার মধ্যেই মুখোমুখি অবস্থান নেন এই দুই রাজনীতিক। রাশেদ খান দীর্ঘ পোস্টে দাবি করেন তিনি গঠনমূলক ছিলেন। তুষার লবিং করে টকশোতে এসে পার্সোনাল অ্যাটাক করেছেন। জবাবে তুষারও পাল্টা পোস্ট দিয়ে বলেন তিনি তদবির করে টকশোতে যান না, আর কেউ আক্রমণ করলে তিনি চুমু খাবেন না। কিন্তু কি এমন ঘটেছিল? আলোচনা শেষ পর্যন্ত চলে গেল ব্যক্তিগত আক্রমণ আর জুলাই আন্দোলনের ভূমিকা নিয়ে তুমুল বিতর্কে। ঘটনার উত্তর লুকিয়ে আছে টকশোর শেষ 6 মিনিটে। ঘটনার সূত্রপাত সোমবার রাতে প্রচারিত স্বাধীন সংলাপ অনুষ্ঠানের একটি পর্ব। প্রায় 42 মিনিটের অনুষ্ঠান। শুরুতে আলোচনা ছিল বর্তমান সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে, কিন্তু প্রায় 36 মিনিটে হঠাৎ বদলে যায় পুরো দৃশ্যপট। নাসিরউদ্দিন পাটোয়ারির প্রসঙ্গ ঘিরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে রাশেদ খানের একটি বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন সারোয়ার তুষার। রাশেদকে উদ্দেশ্য করে তিনি মিথ্যাচারের অভিযোগ তোলেন, আর সেখান থেকেই শুরু হয় সংঘাত। সরকারের মূল্যায়ন থেকে বিতর্ক চলে যায় জুলাই আন্দোলনের রাজপথে। কে আন্দোলনে ছিলেন, কে মামলা খেয়েছেন, কে মাঠে ছিলেন আর কে ছিলেন না, সেই পুরনো হিসাব সামনে চলে আসে। আর এখানেই শুরু হয় ব্যক্তিগত আক্রমণ, পাল্টা আক্রমণ। মঙ্গলবার দুপুরে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে সারোয়ার তুষারের বক্তব্যের জবাব দেন রাশেদ খান। রাশেদের দাবি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তিনি জেল খেটেছেন এবং 15 দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। তার অভিযোগ এই রাজনৈতিক ভূমিকার মূল্যায়ন না করে টকশোতে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। এরপর সামনে আনেন আরও কিছু রাজনৈতিক তৎপরতার কথা। রাশেদ দাবি করেন 19 জুলাই নুরুল হক নূরকে গ্রেপ্তারের পর তার বাসায় 2 দফা অভিযান চালানো হয়। এরপর 5 আগস্ট পর্যন্ত আন্দোলন সফল করতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নেতৃত্বে রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণে কাজ করেছেন তিনি। এমনকি 31 জুলাই হাইকোর্টের সামনে বিএনপিপন্থী শিক্ষক ও আইনজীবীদের কর্মসূচি এবং 3 আগস্ট শহীদ মিনারে যাওয়ার ঘটনাও নিজের রাজনৈতিক ভূমিকার প্রমাণ হিসাবে তুলে ধরেন রাশেদ। এরপর আসে তুষারের পাল্টা পোস্ট। এবার তার আক্রমণের কেন্দ্র মিডিয়া। তুষারের দাবি টকশোতে যাওয়ার জন্য তিনি কোনো লবিং করেন না, অনুষ্ঠান প্রযোজকদের কাছেও তদবিরও করান না। এমনকি সরকারি ক্ষমতা ব্যবহার করে টেলিভিশন হাউজে চাপ দিয়ে নিজেকে আলোচক বানানোর অভিযোগও পরোক্ষভাবে তোলেন সারোয়ার তুষার।
আর নিজের মিডিয়া উপস্থিতিকে তিনি বর্ণনা করেন শতভাগ অর্গানিক হিসাবে। তাহলে এই সংঘাতের আসল জায়গাটা কোথায়? প্রথম স্তরে টকশোর ব্যক্তিগত আক্রমণ, দ্বিতীয় স্তরে জুলাই আন্দোলনে কার ভূমিকা কতটা ছিল সেই প্রশ্ন, তৃতীয় স্তরে আন্দোলনের রাজনৈতিক ইতিহাসে কার অবদান কতটা স্বীকৃতি পাবে সেই লড়াই, আর চতুর্থ স্তরে কে কিভাবে গণমাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করছেন সেই পাল্টাপাল্টি অভিযোগ।